নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো ৯টার সংবাদে। ড্রিং না বৈশু, রাজ্যের আদিবাসী ত্রিপুরীদের নববর্ষ উৎসব কোনটি? উৎসবের মরশুমে ডিলিস্টিং ইস্যুতে উত্তপ্ত আদিবাসী রাজনীতির মধ্যেই এবার নতুন বিতর্ক। খ্রিস্টান আদিবাসী ত্রিপুরীরা তাদের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে পারছে না। এই যুক্তিতে তাদের তপশিলি উপজাতি তালিকাচ্যুত করার দাবি তুলেছে জনজাতি সুরক্ষা মঞ্চ। এবার মঞ্চ উস্কে দিল আর এক নতুন বিতর্ক। ত্রিং নাকি বুইশু, আদিবাসী ত্রিপুরীদের নববর্ষ উৎসব কোনটি? মঞ্চের পক্ষে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে এই বিতর্ক। বছরের 22শে ডিসেম্বর পালিত হয় ত্রিং, আর বঙ্গাব্দের পাশাপাশি সময়ে 3 দিন ধরে পালিত হয় বুইশু উৎসব। দুই উৎসবেরই গুরুত্ব ও মাহাত্ম্য আলাদা। প্রাচীন চিরাচরিত ভাবে খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বুইশু নববর্ষ উৎসব হিসেবে পালিত হতো। ডিসেম্বর মাসে ত্রিংকের নববর্ষ উৎসব পালনের ইতিহাস মাত্র 3 দশকের। অন্যদিকে খ্রিস্টান আদিবাসী ত্রিপুরীদের মধ্যে ত্রিংকে ত্রিপুরাব্দের নববর্ষ হিসেবে পালনের প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। পাশাপাশি হিন্দু আদিবাসী ত্রিপুরীদের মধ্যে বুইশুকে আবার নববর্ষ উৎসব হিসেবে পালনের ঝোঁক আছে। আপাতত গোটা বিতর্কে প্রকাশ্যে আলোকপাত করতে আগ্রহী নন রাজ্যের কোনো গবেষক বা বুদ্ধিজীবী। বিতর্কে জিআরবিটি স্বচ্ছতা নিয়ে উঠল প্রশ্ন। হাইকোর্টের নির্দেশে 1 মাসের মধ্যে ফলাফল যাচাইয়ের হুঁশিয়ারি পেল রাজ্য সরকার। জিআরবিটি নিয়ে বহুদিন ধরেই চলছে নানান বিতর্ক। গত 13ই সেপ্টেম্বর জিআরবিটির চূড়ান্ত ফল প্রকাশের পরই বিতর্ক আরো বেড়ে যায়। 4 জন প্রার্থী ফল প্রকাশে অসন্তুষ্টি প্রকাশ করে হাইকোর্টে রিট পিটিশন জমা দেয়। প্রার্থীদের অভিযোগ, তাদের থেকে কম নম্বর পেয়েও অনেকে চাকরি পেয়ে গেছেন। প্রাথমিক শুনানির পর হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্য সরকার এবং জিআরবিটি কমিশনকে নির্দেশ দেয় ঘটনার সত্যতা বিচার করে ওই 4 জন প্রার্থীর নিয়োগের ব্যবস্থা করতে। জিআরবিটি পরীক্ষার নোটিশ জারি হওয়ার পরই শুরু হয়েছিল বিতর্ক। বহির রাজ্যের প্রার্থীদের চাকরির সুযোগ করে দেওয়ার লক্ষ্যে জিআরবিটিতে পিআরটিসি বাধ্যতামূলকতা তুলে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এর ফলে শুরু হয় বিরোধীদের সমালোচনার ঝড়। ফল প্রকাশের পর প্রার্থীদের অসন্তুষ্টির ফলে বিরোধিতার নিশানায় পড়ে সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ এনে সরব হয় ডিওয়াইএফআই। শুক্রবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে যোগ্যদের চাকরি প্রদান এবং দোষীদের শাস্তির দাবি জানান ডিওয়াইএফআই এর সদস্যরা। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একটা নির্দেশ জারি করে যাতে বলা হয়েছে যে 5 জন রিট আবেদনকারী মামলা করেছেন এই জিআরবিটির মেধা তালিকা নিয়ে, দেখা যাচ্ছে যে তাদের থেকে কম নম্বর পাওয়া সত্ত্বেও অনেকে চাকরির অফার পেয়েছেন। মেধা তালিকায় তাদের নাম প্রকাশিত হয়েছে, কিন্তু তারা চাকরির সুযোগ থেকে বঞ্চিত। ফলে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি উনি রাজ্য সরকারকে এবং জিআরবিটি কর্তৃপক্ষকে নির্দেশ জারি করেছেন এই ঘটনার সত্যতা বিচার করে 1 মাসের মধ্যে তাদের নিয়োগের ব্যবস্থা করবার জন্য। আপনারা জানেন যে জিআরবিটি নিয়ে বহুদিন ধরেই নানান ধরনের ঘটনা কিন্তু আমাদের সামনে এসেছে। বিশেষ করে এই জিআরবিটির গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের সময় আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ যৌথভাবে আন্দোলন করেছি। বহির্রাজ্যের ছেলে মেয়েদের চাকরির সুযোগ দেওয়ার জন্য পিআরটিসির যে বাধ্যতামূলক ব্যবস্থা ছিল, এটাকে তুলে দেওয়া হয়েছিল। নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও চাকরি প্রার্থীদের। বারবার আর্জি জানিয়েও কোনো প্রতিক্রিয়া মেলেনি সরকারের তরফ থেকে। অবশেষে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ফায়ার সার্ভিসের ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। কিছুদিন আগে আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এবং ড্রাইভার পদের প্রার্থীরা। এদিন তারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিয়োগের আর্জি জানান। বিক্ষোভকারীরা জানান যে 2022 সালের মে মাসে ত্রিপুরা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস দপ্তরের পক্ষ থেকে শূন্য পদের নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী গত বছর অগাস্ট মাসে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জানুয়ারি মাসের 8 তারিখে লিখিত পরীক্ষাও নেওয়া হয়। তবে সেই পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ হয়নি। বারবার আর্জি জানানোর পরেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। ফলে শুক্রবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি জানানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করেন তারা, কিন্তু নিরাপত্তার কারণে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।
তো 1 বছরের উপর হয়ে গেছে গা, আমরা বললাম চেষ্টা করতেছি স্যারের লোক বুঝানোর লেগে বা দেখা করার লেগে যে আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা নিয়ে স্যার একটু চিন্তা করার লেগে। এখনও পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পেতেছি না। ইভেন আমরা সেক্রেটারিদের স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লেগেও জমা দিচ্ছি, রিসিভ আছে আমার কাছে। তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি। জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন দিছি। এই জানুয়ারি মাসে 8 তারিখ আগে পড়বো আজকে বোধ হয় 15 তারিখ, তাহলে আর বেশি 15 দিন আছে। 1 বছরের জায়গায় রিটার্ন দিয়ে দিছি। আর আমরা 2022-এর মে মাসের 14 তারিখ আমরা ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল, যেটা ফায়ার সার্ভিসের দপ্তর থেকে। তাহলে আমরা সবাই মিলে সেটা ফিজিক্যাল ক্লিয়ার করছি, ইভেন আমরা রিটার্নও দিছি সবাই। তাহলে রিটার্ন দেওয়ার পরে এখনও তো আমরা কোনো হদিশ পেতেছি না, আমরা কোনো ইশারাই পেতেছি না যে আমরা আদৌ কি রেজাল্ট আউট হইব না পাইবার লেগে আমরা ডাকলাম। আমরা এত ক্যান্ডিডেট এখানে আইলাম, এখন আমরা ভাবছি যে স্যারের লোকে একটু কথা কম, এই কথাটাও কইতে পারতেছি না। সিএম স্যারের লোকে একটু মাছের বদলে মৃতদেহ উঠল জালে। ঘটনায় কমলপুরের বরকান্ত চৌধুরী পাড়ায় থমথমে পরিবেশ। মাছ ধরতে এসে জালে পড়ল নিথর দেহ। ইতিমধ্যেই দেহটিকে শনাক্ত করেছেন এলাকাবাসী। মৃত রাহুল শর্মা কমলপুর মায়াছড়ি পঞ্চায়েতের বরকান্ত চৌধুরী পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে ঘরে ফেরেননি বছর 56 রাহুল। শুক্রবার এলাকারই এক পুকুরে খুঁজে পাওয়া যায় তার মৃতদেহ। এলাকাবাসী জানিয়েছেন প্রায়ই মদ্যপ হয়ে ফিরতেন তিনি, মাঝে মাঝে পড়ে থাকতেন রাস্তাতেও। আগেও একবার এক জলাশয় থেকে উদ্ধার করা হয়েছিল তাকে। একইভাবে হয়তো এবারেও পুকুরে পড়ে গিয়েছিলেন তিনি, সেই কারণেই মৃত্যু হয়েছে তার, এমনটাই সন্দেহ এলাকাবাসীর। এই জায়গাটার নাম কি? মায়াছড়ি। আচ্ছা, তো কি হয়েছে, কার বডি পাওয়া গেছে? এটা রাহুল শর্মা, আমার পাড়ার ওই হুম। এক পাড়ার ওই একটু ড্রিঙ্ক করতো। মানে সকালবেলা দেখছে পুকুরের মালিক বড়শি বাইতে আসলো, তখন হঠাৎ করে দেখছে যে ফিরে দিচ্ছে লুক একটা। এরপরে দেখছে, এরপরে হের কুলারে রাহুল শর্মার কুলারে দেখা হইলো। রাহুল শর্মা কুলা মনে করছে এই চারটে তুলছে, তুলে রাখছে। যে লোকটা এমনি কালো দোয়াই দৌড়বার করতো না, কোনো কেউ লোকের ঝগড়াঝাটি করতো না, এমনি ভালো আসলো। কিন্তু ওই ড্রিঙ্ক করতো আর কোনো ইয়ে না। এমনিতে কি করে রাহুল এমনি শর্মা? তো কৃষিকাজ করে, যারা ছেলে এলার বয়ে অমনাদি হেল্পার করে, 2 ছেলে আছে। আচ্ছা, তো এইটা কি মানে মনে হইতেছে কি মার্ডার না খুন করা হয়েছে নাকি না এমনি? না 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 না, খুন মনে হইতেছে। খুন হয়তো, খুন না। অনেক সময় রাস্তা ফুয়েটা থাকতো, দিলে না হইতো। আর একদিনও 3-4 মাস আগে কুসিনি কিনার পুরে আসলো, জলে পড়লো না, আমরা তুলে নিয়ে করে দিয়েছি। বড় ঘোষণা বিসিসিআই এর। সচিনের পর এবার ধোনির জার্সিকেও পাঠানো হবে অবসরে। অন্য কারোর গায়ে উঠবে না 7 নম্বর জার্সি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে ধোনিকে নিয়ে। এরই মাঝে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। 2017 সালে অবসর দেওয়া হয়েছিল সচিনের 10 নম্বর জার্সিকে। তারপর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির 7 নম্বর জার্সিকেও অবসর দেওয়া হচ্ছে। এবার থেকে দলে কোনো নবাগত বা বর্তমান খেলোয়াড়রা 7 নম্বর জার্সি গায়ে লাগাতে পারবেন না। ভারতীয় ক্রিকেটে প্রাক্তন অধিনায়কের অবদানকে মনে রাখার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সচিন এবং ধোনি ছাড়াও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসের পরিহিত জার্সিগুলোকেও অবসর দেওয়া হয়েছে। তাদের প্রতি সম্মান জানাতেই তাদের ব্যবহার করা জার্সির নাম্বার ব্যবহার করবেন না আর কোনো ক্রিকেটার। রাজ্যে অব্যাহত নেশা কারবার। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নেশা সামগ্রী। বন্ধ নেই নেশা পাচার, আমদানি ও উৎপাদন। সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার মতিনগর এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। অভিযান চালিয়ে প্রায় 2090 বোতল এসকফ সিরাপ উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা। নেশাদ্রব্য উদ্ধারের পাশাপাশি বাড়ি থেকে ভিকি মজুমদার নামের এক নেশা কারবারিকে গ্রেফতার করে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। গোপন সংবাদের ভিত্তিতে আঞ্চলিক থানা স্টাফ, বড়বাবু এবং অন্যান্য স্টাফ আমরা সবাই মদিনগর এরিয়াতে একটা বাড়িতে রেড করি। রেড করার পর বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে কিছু বস্তা পাওয়া যায়। বস্তার মধ্যে প্রচুর পরিমাণে এসকপ কফ সিরাপ আমরা উদ্ধার করি। এসকপ কফ সিরাপ প্রায় 2090 বোতল ছিল এখানে। এবং সেই হিসাবে এই ঘরের মধ্যেই একজন ছিল, ওনাকে আমরা অ্যারেস্ট করেছি। তার নাম বিকি মজুমদার, সান অফ মিনা মজুমদার, ফুলপুরি এরিয়া। বাজার মূল্য কত হবে? উদ্ধারকৃত যে কফ সিরাপের বাজার মূল্য 10 লক্ষাধিক টাকার উপর হবে।
আচ্ছা, এই প্রাথমিক এসকপ জাতীয় নেশা সামগ্রী রাজ্যে উৎপাদন হয় না, সাধারণত বহির্রাজ্য থেকে এগুলি আমদানি করা হয়। এখন প্রশ্ন উঠছে, নিরাপত্তা কর্মীদের চোখে ফাঁকি দিয়ে রাজ্যে কিভাবে প্রবেশ করছে নেশা সামগ্রী? 1862 নাকি 1890, 133 বছর পেরিয়েও বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্যের এই প্রাচীনতম প্রতিষ্ঠানটির। শুক্রবার রাজ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমির প্রতিষ্ঠা দিবস। রাজ্যে আধুনিক শিক্ষার প্রসার শুরু হয়েছিল মহারাজা বীর চন্দ্র কিশোর মানিক্যের যুগ থেকে। তার উদ্যোগেই শুরু হয়েছিল রাজ্যে আধুনিক সব শিক্ষা প্রতিষ্ঠানের গোড়াপত্তন। এর একটি অন্যতম নাম উমাকান্ত একাডেমি। মহারাজা নিজের সভার মন্ত্রী উমাকান্ত দাসের নামে 1890 সালে প্রতিষ্ঠা করেন উমাকান্ত একাডেমির। বিতর্কে যেটি 1962 সাল, 133 বছর পেরিয়ে গেলেও এই বিতর্কের সমাধান হলো না। গুগল সার্চের কল্যাণে এই বিতর্ক রীতিমতো স্থায়ী রূপ নিয়েছে। সরকারি হিসেবে উমাকান্ত একাডেমির প্রতিষ্ঠা 1890 সালে হলেও একাংশ গবেষকদের মতে এর প্রতিষ্ঠা 1862 সালে, যার সমর্থনে রয়েছে বেশ কিছু তথ্য প্রমাণও, যা বিতর্কটিকে সময় সময়ে উস্কে তোলে। যদিও এর সমাধানে কোনো সুরাহা খুঁজতে এখনো সরকারের কোনো উদ্যোগ দেখা যায়নি। বিদ্যালয়ের প্রাক্তনীদের সমিতি উমাকান্ত একাডেমি অ্যালুমনির পক্ষে রাজ্যে উচ্চশিক্ষা দফতরকে চিঠি দিয়ে এই বিতর্কের সমাধানের আবেদন করা হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মৃণাল কান্তি দেবরায়। তার গবেষণায় বিদ্যালয়ের প্রতিষ্ঠা 1862 সালে হয়েছে বলে বেশ কিছু তথ্য প্রমাণ রয়েছে। এইসব তথ্য প্রমাণের পর্যালোচনা করে কোনো সরকারি সিদ্ধান্ত না নেওয়া অবধি এই বিতর্ক চলবেই। এর মধ্যেই ঘটা করে পালিত হলো রাজ্যের এই প্রাচীন বিদ্যালয়টির প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা করেছি। স্কুলের ছাত্ররা পার্টিসিপেট করছেন, স্কুলের দিদিমণিরা পার্টিসিপেট করছেন। আমাদের যে অনুষ্ঠান বেলা 11টায় আবার হবে, বেলা 11টায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা বসাকু প্রতিযোগিতা যারা করেছেন তাদের মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। আমাদের তারপর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি রাজ্য প্রশাসনের কাছে, তাদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পেয়েছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি উমাকান্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা, টিচিং স্টাফ ছাড়া যারা আছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতজ্ঞতা প্রকাশ করি অ্যালুমিনির আমার যারা সদস্য আছেন, কর্মকর্তা আছেন, তাদের সবাই। থ্যাংক ইউ। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।